তো বন্ধুরা, যুদ্ধ শুরু হতে না হতে মুসলিম দেশগুলো লাইন পড়ে গেছে ভারতে ব্রহ্মোস মিসাইল পাওয়ার জন্য। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডির্যাডিকালাইজেশন চলছে তাতে মুসলিম দেশগুলো মারাত্মকভাবে ফেসে গেছে এবং এর থেকে বাঁচার একমাত্র রাস্তা এখন শুধু ভারত। আর এটা আমার কথা নয়, খবর দেখুন, ইউএইর অ্যাম্বাসেডার অফিসিয়াল বয়ান দিয়েছে, যেখানে উনি বলছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ থামানোর জন্য একটা ফোন কল চাই প্রধানমন্ত্রী মোদির। যদি পিএম মোদি ইরান আর ইসরায়েলকে ফোন করে এবং এই যুদ্ধ থামানোর কথা বলে, ব্যাস এখানে কাজ হয়ে যাবে। কারণ এই মুহূর্তে গোটা বিশ্ব বুঝে গেছে কি গেম চলছে এবং কিভাবে ক্ষমতা এখন হস্তান্তর চলছে ভারত আর ইসরায়েলের দিকে। এই জন্যই তো লাইন দিয়ে একের পর এক দেশের প্রধানরা ভারতে আসছে, ডিল সাইন করেই চলেছে। ইরানের মতন দেশও ভারতের কাছে সাহায্য চাইছে নিজেদের যুদ্ধজাহাজ বাঁচানোর জন্য। এবং রিসেন্টলি আপনারা সকলেই দেখেছেন, যেই ভারতের এন্ট্রি হয় আর ভারত একটা ইরানিয়ান যুদ্ধজাহাজকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা দেয়, ওই জাহাজটা আমেরিকার ইসরায়েলের আক্রমণ থেকে বেঁচে যায়। অন্যদিকে আগের জাহাজ যেটা শ্রীলঙ্কার কাছে ছিল সেটা ধ্বংস হয়ে যায়, সেখানে কিন্তু ভারত ইন্টারফেয়ার করেনি, তো তাকে আমেরিকার নৌবাহিনী ডিরেক্টলি ডিস্ট্রয় করে। ফলে এইসব দেখেই আরও একটা মুসলিম দেশ পাল্টি মেরেছে, যার নাম হলো ইন্দোনেশিয়া। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ পপুলেশনের দিক থেকে দেখলে। তো স্বাভাবিকভাবে ওরা কিছুতেই চাইবে না ডির্যাডিকালাইজেশন করার জন্য কোনো যুদ্ধে জড়াতে। আর টু বি অনেস্ট, ভালোভাবে খেয়াল করুন, ডিপ স্টেট এক এক করে মুসলিম দেশগুলোকে ট্রিগার করছে যুদ্ধে জড়ানোর জন্য। আফগানিস্তানে জোর করে পাকিস্তানকে দিয়ে অ্যাটাক করালো, ইরানে অ্যাটাক হলো এবং এর দায় চাপলো কাদের ওপর? আরব বিশ্বের ওপর। তো ওদের ওপরেও অ্যাটাক শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে যুদ্ধ যখন ছড়িয়ে পড়ছে তখনই ইন্দোনেশিয়ার সরকার একটা বড় দান মারে। গতকাল খবর আসে প্রায় 2-3 বছর ধরে ইন্দোনেশিয়াকে ভারত হাতিয়ার বিক্রি করতে চাইলেও ওরা খুব একটা আগ্রহী ছিল না। কিন্তু সাডেনলি ইরানের লড়াই দেখে ইন্দোনেশিয়ার সরকার ভারতের কাছে ছুটে আসে এবং ব্রহ্মোস মিসাইলের ডিলকে এক প্রকার নিশ্চিত করে দিয়েছে। এবং এটার জন্য এই মুহূর্তে ওরা একটা ব্যাংক খুঁজছে যারা ওদেরকে ফাইন্যান্স করবে, কারণ এই ডিলের যে ইনিশিয়াল খরচ হবে তা প্রায় $300 মিলিয়ন আশেপাশে। এখন মজার ব্যাপার হলো, ইন্দোনেশিয়ার ব্রহ্মোস কেনার টাইমিংটা। সবসময় মনে রাখবেন, ছোট দেশ যারা হাতিয়ার কেনে তারা কেবলমাত্র হাতিয়ার কেনে না, তার সাথেই পলিটিক্যাল সাপোর্টও যুক্ত থাকে। উদাহরণ হিসেবে ভারত যখন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া থেকে হাতিয়ার কিনত, সেটা এই জন্য নয় যে এর থেকে বেস্ট হাতিয়ার ছিল না, বরং ওটা কিন্তু আমাদের প্রিমিয়াম পেমেন্ট ছিল ওদের সাপোর্ট আর ইউনাইটেড নেশনসে ওদের ভেটো ব্যবহারের জন্য, যেগুলো টু বি অনেস্ট বেশিরভাগ মানুষই ইগনোর করে দেয় এই জিও পলিটিক্সে। সেমভাবে এখন আচমকায় আপনাদের মনে হয় না অস্বাভাবিকভাবে একের পর এক দেশ, তা সে ইউরোপ থেকে শুরু করে কানাডা হোক বা আফ্রিকার মতন দেশ, সকলেই লাইন দিচ্ছে ভারতে আসার জন্য, ট্রেড ডিলের জন্য। এই ধরনের ঘটনা যখন ঘটে তার মানে বুঝতে হবে বিষয়টা সাধারণ নয়। ভারত ওদের মামার বাড়ি নয় যে সবাই ঘুরতে আসবে। যে ধরনের অ্যাক্টিভিটি কিছু বছর আগেও আমেরিকায় দেখা যেত, যে গোটা বিশ্বের সমস্ত লিডারশিপ আমেরিকায় যাচ্ছে ওদের সাথে ডিল করতে যাতে রিলেশন স্ট্রং হয়, সেম জিনিস এখন ভারতে দেখা যাচ্ছে। এর কারণ হলো প্রত্যেকটা দেশ নিজেদেরকে আগে ভাগে পজিশন করে নিচ্ছে ট্রেড ডিল, ডিফেন্স ডিল এইসবের মাধ্যমে, যাতে ক্ষমতা ভারতে হস্তান্তর হলে ওরাও এর কিছুটা ফায়দা পায়। এক্স্যাক্টলি এটাই ইন্দোনেশিয়ারও প্ল্যান। ওরা ভয় পাচ্ছে ডিপ স্টেট যেভাবে ইউক্রেন থেকে শুরু করে ধীরে ধীরে আফগানিস্তান, পাকিস্তান ও ইরান, আরব দেশগুলোকে যুদ্ধে ফাঁসিয়ে দিল, সেই রকম কিছু যেন সাউথ চীনে না হয়। এখন আপনারা বলবেন যে ভাই, সাউথ চীনে এটা কি সম্ভব? ওয়েল, এখানে কিন্তু চীন আছে। আমি আগেও বলেছি, মাল্টিপোলার বিশ্বে একটা কমন বিষয় থাকবে, সেটা হলো আগে যেরকম আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন এই দুটো শক্তি যে কোনো দেশে অ্যাটাক করে দিত, নিজেদের ইচ্ছে মতন ডমিনেট করতো, সেম হবে কিন্তু এবারে রিজিওনাল শক্তির দ্বারা। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে আপনারা দেখছেন কিভাবে ইসরায়েলের এক্সপ্যানশন করার জন্য গোটা মিডল ইস্টকে ধ্বংস করা হচ্ছে, ইউরোপকে ভেঙে রাশিয়ার আমেরিকার ইনফ্লুয়েন্সের জন্য ইউক্রেনকে টার্গেট করা হচ্ছে। তো এই রিজিয়নে মানে ভারতীয় উপমহাদেশ আর সাউথ চায়না সিতে দুটো পাওয়ার আসবে, ভারত আর চায়না। এখন মুশকিল হলো, ছোট দেশগুলোর হাতে কোনো ক্ষমতা নেই। এমনটা সম্ভব নয় যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা ফিলিপিন্স এরা বলল যে আমরা কারোর ইনফ্লুয়েন্সে যাব না। এটা সম্ভব নয়। কেউ এদের জাস্ট জিজ্ঞেসই করবেন, ওদের সেটাই মানতে হবে যা বড় দেশগুলো আর ডিপ স্টেট অলরেডি ঠিক করে রেখেছে। এখন স্বাভাবিকভাবেই যদি ইনফ্লুয়েন্সে যেতেই হয়, আপনি নিউট্রালভাবে চিন্তা করুন তো,
কোন দেশের ইনফ্লুয়েন্সে যেতে চাইবেন? চায়না, যে নিজের ফায়দা ছাড়া কিচ্ছু করবে না, উল্টে জমি দখল করবে, ইউরোপ, আমেরিকার বাকি দেশের সাথে ঝামেলা শুরু করবে যাতে ইকোনমিক ক্রাইসিস হতে পারে? নাকি রাশিয়া, যারা ওভারঅল সেম, বিপদে পাশে দাঁড়াবে না ছোট দেশগুলো, যেমন ইরান, সিরিয়া, আর্মেনিয়া, এটা হারে হারে টের পাচ্ছে রাশিয়াকে। আর আছে কে? আমেরিকা, যে এই রিজিয়নের নয়, উল্টে আমেরিকা থাকলে ওই দেশ বরবাদ কনফার্ম, যেটা মিডিল ইস্ট তো বুঝতেই পারছে। তো একমাত্র ভারতই একটা দেশ যারা না কেবল বিপদে সাহায্য করবে, বরং যার থেকে আপনি ফায়দা পাবেন, এবং গোটা বিশ্বের একমাত্র দেশ ভারত যারা আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ হোক, চায়না থেকে শুরু করে আমেরিকা, এমনকি মিডিল ইস্টের মুসলিম দেশ থেকে শুরু করে ওদের কট্টর শত্রু ইসরায়েল, সকলের সাথে কিন্তু একটা ব্যালেন্স করে চলছে যাতে সব ক্রাইসিসে ফায়দা পাওয়া যায়। আর ভারতের কথা এই সমস্ত দেশ শুনবে। তো চয়েস খুব ক্লিয়ার। এই জন্যই কিন্তু পুরো পাওয়ার ট্রান্সফার ভারত আর বাকি দেশগুলোর হাতে আসার আগে মেজরিটি ছোট ছোট দেশ নিজেদেরকে অ্যালাইন করছে ভারতের সাথে। পার্টিকুলারলি ইন্দোনেশিয়া আর ফিলিপিন্সের মতন দেশ ভালো মতন জান, ওরা কিন্তু সাউথ চায়না সিতে রয়েছে। ওখানে হিসেব মতন চীনের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আসার কথা। আর চীন যদি সেই ক্ষমতা পায়, ওরা এই দেশগুলোকে লিটারেলি কুচলে দিয়ে পুরো সাউথ চায়না সি আর ওখানকার দ্বীপগুলোকে টেক ওভার করতে শুরু করবে। ফলে স্বাভাবিকভাবে এই রিজিওনাল পাওয়ারগুলো নিজের এলাকায় যাই করুক, অন্য দেশ সেখানে ইন্টারফেয়ার করবে না ডলারাইজেশনের পর। আর আমেরিকা তো আসবেই না, আমেরিকার কথা ভুলেই যায়। এই জন্যই ইন্দোনেশিয়ার ফিলিপিন্সের মতন দেশ বেসিক্যালি মিলিটারিভাবে ভারতের সাথে অ্যালাইন হচ্ছে। এতে সুবিধা হলো, প্রথমত চায়না আর ভারত একসাথে ডলারাইজেশন করলেও দুজনের মধ্যে এখনও কিন্তু লড়াই শেষ হয়নি। সেক্ষেত্রে ভারত ওদেরকে সাপোর্ট দিতে পারে এবং ইভেনচুয়ালি চীন অ্যাগ্রেশন শুরু করলে অন্তত ইন্টারভেনশন করবে, আর আমেরিকার মতন প্রফিট তোলার চেষ্টা করবে না এই বিপদে। তো এই কারণেই মূলত ইন্দোনেশিয়া এই ব্রহ্মোস ডিল, আর ধীরে ধীরে আরও ডিল হবে। আর ওটা কিন্তু প্রাণপণ চেষ্টা করবে ভারতের ইনফ্লুয়েন্সের জোনে যেতে, নাকি চীনের। কারণ ইন্দোনেশিয়াতে আজকের দিনে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন থাকে, তো ওখানেও জিহাদ চরমে, তাকে রিভার্স করার জন্য ডির্যাডিক্যালাইজেশন চায়। আর আপনারা দেখেছেন যে আমেরিকা, ইসরায়েলের মতন দেশ কী ধরনের ডির্যাডিক্যালাইজেশন চাইছে। ভারত কিন্তু একটু অন্যভাবে কাজ করছে। তো ইন্দোনেশিয়াও চাইবে যুদ্ধে না গিয়েই ডির্যাডিক্যালাইজেশন হোক, ভারতের সাপোর্ট, অন্তত ওদের দেশটা ধ্বংস হবে না, লোক মরবে না। তো এখন কিছু মাস মারাত্মক কেয়স আর যুদ্ধ চলবে। দেখা যাক ধীরে ধীরে এই রিজিওনাল শক্তিগুলো কীভাবে নিজেদেরকে অ্যালাইন করতে পারে এই ছোট দেশগুলোর সাথে।